ওনাকে দোষ দিয়ে কোনো লাভ হবে না মা। এখানে ওনার কোনো দোষ নেই। ওই মুহূর্তে আমার যা ঠিক মনে হয় আমি সেটাই করেছি। আর হ্যাঁ, আমি আমার স্ত্রীর বিরুদ্ধে কোনো কটু কথা শুনতে চাই না। যা হবার হয়ে গিয়েছে, ভাগ্য হয়তো এমনটা চাইছিল। মোর্শেদা শিকদার আর মেহেরাব শিকদার এখনো বাড়ি ফেরেনি। ওনারা এই ব্যাপারে কিছুই জানেও না। নিজেদের ঘরে পড়তে বসেছিল পূর্ণতা পুনিশা। মায়ের চিৎকার চেঁচামেচিতে বৈঠকখানায় না এসে পারলো না। এসে দেখলো তাদের বড় ভাইয়া এসেছে, সঙ্গে একটা মেয়েও দাঁড়িয়ে। বোকা দুই ভাই বোন কিছুই বুঝতে পারলো না। কিছু বলতে নেবে তার আগে অর্পণ ইশারায় তাদের চুপ থাকতে বললো, নয়তো মায়ের কাছে হয়তো বকাও শুনতে পারে। পূর্ণতার কানের কাছে ফিসফিসিয়ে পুষ্পিতা বলল, এই পূর্ণ, বড় ভাইয়ার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা কে রে? আমি তো তোর সঙ্গেই এলাম, বেশি কথা বলিস না। দেখছিস তো মাছ খেপেছে। এবার ফিরোজাকে উদ্দেশ্য করে প্রলয় বলল, চাচিমা, খাবার বেড়ে দাও, উনি ভীষণ দুর্বল। কথাগুলো বলে ভূমিকে কোলে তুলে নিল। মেয়েটা এতগুলো সিঁড়ি ভেঙেও পড়ে যেতে পারবে না। ভূমিকে নিজের ঘরে নিয়ে গেল প্রলয়। বিছানায় বসিয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল সে। বিছানায় বসে পুরো কামরা পর্যবেক্ষণ করতে শুরু করলো ভূমি। আসবাবপত্রে সাজানো গোছানো সুন্দর একটা কামরা তাদের ছোট ঘরের এক অংশ মাত্র। এমন সময় দুয়ারে কেউ কড়া নাড়লো। আসবো? নড়ে চড়ে বসলো ভূমি। দরজা ভেদ করে অর্পণ ঘরের ভেতর প্রবেশ করলো। বিছানার কাছে গিয়ে নিজের ফোনটা ভূমির দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার মা কথা বলবেন। হাত বাড়িয়ে ফোনটা নিল ভূমি। অর্পণ আর এক মুহূর্ত দাঁড়ালো না, ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে দরজা চাপিয়ে দিয়ে গেল। ভূমি ফোনটা কানে নিল। ফোনের অপর প্রান্তে নীরবতায় আচ্ছন্ন। ভূমি নিচে থেকে বলল, আম্মা। কতটা সময় পার হয়ে মেয়ের গলার আওয়াজ পেলেন মহুয়া। কলিজা শীতল হলো। বা হাত দিয়ে চোখের পানি মুছে বললেন, আমার মা, কেমন আছিস তুই? ঠিক আছিস তো? কেউ তোর সাথে খারাপ ব্যবহার করেনি তো? মাধুরীর করা খারাপ ব্যবহারের কথা আম্মার কাছে বলল না। অযথা আম্মাকে চিন্তায় ফেলে দেওয়ার কোনো মানে হয় না। ভূমি বলল, আমি একদম ঠিক আছি আম্মা, কেউ আমার সাথে কোনো খারাপ আচরণ করেনি, সবাই আমায় মেনে নিয়েছে। শ্বশুর বাড়ি সবার মন জুগিয়ে চলবি মা। এখন থেকে এটাই তোর পরিবার। এতকাল ধরে আফসোস করে এসেছিস তোর বাবা নেই বলে। এখন একটা পরিবার পেয়েছিস। ইরার থেকে শুনেছি প্রলয়দের বিশাল বাড়ি, বিশাল পরিবার। শ্বশুর শাশুড়ি, দেওয়ার ননদ, চাচা শ্বশুর, চাচি শাশুড়ি পেয়েছিস। তাদের সবাইকে মান্য করে চলবি। কখনো কারো মনে আঘাত দিবি না। সবার সবার কথা মতো চলবি। কেউ যেন বলতে না পারে আমি তোকে কোনো শিক্ষা দেইনি। পরিবার পাওয়ার লোভে আমি যে তোমায় হারিয়ে ফেলেছি আম্মা। তুমি যে আমার থেকে বহু মাইল দূরে, চাইলে আমি তোমার কাছে ছুটে যেতে পারবো না। আমি তোমাকে ছাড়া কি করে থাকবো আম্মা? আঁচলে মুখ চেপে কাঁদছেন মহুয়া। কথা বলতে পারছেন না তিনি। এরা ওনার থেকে ফোনটা নিয়ে নিল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, তুমি একদম চিন্তা করো না ভূমি। এখন থেকে যখনই আন্টির কথা মনে পড়বে আমার নাম্বারে কল দেবে। আন্টিকে আমরা আমাদের বাড়িতেই রেখে দিব। ওনারাও আর একলা মনে হবে না। রাত তখন 11:30। খাবার আর ওষুধ খেয়ে অনেক আগে ঘুমিয়ে পড়েছে ভূমি। বাড়িতে এসে প্রলয়ের বিয়ের কথা জানার পরও চুপ করেছিলেন মোর্শেদা শিকদার। মাধুরীকেও চিৎকার চেঁচামেচি করতে বারণ করে দিয়েছিলেন তিনি। তবে প্রলয়ের সঙ্গে আলাদা কথা বলতে চেয়েছেন মোর্শেদ শিকদার। প্রলয়ও তার বাবার কথা মতো স্টাডি রুমে গিয়েছে কথা বলার জন্য। গ্রামবাসীর কথা এভাবে বিয়ে করে নিলি? অপর্ণাকে নিয়ে কাল রাতেই ফিরে আসতে। বিয়ে করার সিদ্ধান্ত একান্তই আমার। তুমি আমাকে খুব ভালো করে জানো বাবা। কারো সাধ্য নেই সেহরে শাসন প্রলয়কে জোর করার। তোমার ছেলে কাপুরুষ নয় যে রাতের আধারে কাউকে বিপদে ফেলে পালিয়ে আসবে। এখন কি করবে কিছু ভেবেছো? মোর্শেদ শিকদারের কথা কিছু বুঝলো না প্রলয়। বাবাকে শোধালো, মানে? এভাবে হুট করে বিয়ে, সমাজ কি বলবে? গ্রামের এই জঘন্য কথা যদি মিডিয়ার কাছে পৌঁছায় ভাবতে পারছো কি হবে? তুমি হচ্ছ এখানকার এমপি, খবরটা মিডিয়ার কাছে গেলেই ভাইরাল। এসব নিয়ে আমি কিছু বলছি না বাবা। বিয়েটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। জনে জনে জানাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তবে চাইলে 14ই ফেব্রুয়ারিতে বড় করে রিসেপশনের আয়োজন করতে পারো, আমার কোনো আপত্তি নেই। ততদিন ভূমি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, পরিবারের সঙ্গে মিশে যেতে পারবেন। জামিনের নাম করে নিশীথ নিবিড় আধার নেমেছেন মেদিনীর বুকে। অম্বরে ঘোর অমাবস্যা, কৃষ্ণপক্ষের শেষ তিথি চলছে বোধহয়। নীরবতায় বিরাজমান কামরায় ঘড়ির কাঁটা তখন খটখট শব্দ তুলছে। সময় বলছে সে থেমে থাকবে না।
সবে ঘরে প্রবেশ করলো প্রলয়। এতটা সময় ধরে ছাদে পায়চারি করছিল, ঘরে ঘুমবাতি জ্বলছে। সে আবছা আলোয় উপলব্ধি করলো বিছানার একপাশে জড়সড় হয়ে শুয়েছে ভূমি। ঘরের বাতি জ্বালালো না, দরজা আটকে শুতে চলে গেল খোলা অলিন্দের দিকে। প্রলয়ের হিমশীতল বাতাস বরং ভীষণ পছন্দের। কিছুক্ষণ সময় নিয়ে একটা সিগারেট ধরালো। ঘুম আসছে না কিছুতেই, মস্তিষ্কে চিন্তার পাহাড় জমেছে। মুখ করে নেওয়া সিদ্ধান্তে ভবিষ্যৎ জানা নেই তার। তর্জনীয় মধ্য মঙ্গলি ফাঁকে আটকে রাখা সিগারেট টান দিতেই নাক মুখ দিয়ে উষ্ণ ধোঁয়া বের হয়ে গেল। চোখ বন্ধ করে নিল প্রলয়। মৃদু মন্দ সমীকরণ গা ছুঁয়ে দিচ্ছে। সমস্ত চিন্তাকে ভয়ে উড়িয়ে আধারিয়া কামরায় ফিরে এলো প্রলয়। বন্ধ ঘরের ভেতর দুটো মানুষ আটকা পড়েছে। একজন ক্লান্তি আর দুর্বলতার কারণে ঘুমাচ্ছে, আর একজন শত ক্লান্তির পরে দু চোখের পাতা এক করতে পারছে না। প্রলয় ঘরের লাইট চালালো। বিছানার ডান পাশে নিঃশব্দিতে আচ্ছাদিত মেয়েটাকে দু হাত ভাঁজ করে মাথার নিচে রেখে এক পাশে শুয়েছে। গায়ে পাতলা চাদর গলা অব্দি জড়িয়ে দেওয়া। ঘন রাগ অব্দি শীত পড়ছিল, তাই গায়ে চাদর জড়িয়ে নিয়েছিল ভূমি। অবুঝ মেয়েটা বুঝতেও পারলো না ঘরে এসি চালিয়ে রাখা ছিল। এসির পাওয়ার খানিকটা কমিয়ে বিছানায় কাছে গেল। ভূমির দিকে কিছুটা ধুতে চুলে হাত বুলিয়ে নিজের কয়েকটা কথা ওড়ালো। প্রত্যেকটা আকস্মিক পরিস্থিতির কোনো না কোনো কারণ থাকে, কিছু কারণ অজানাই থাকুক। এখন থেকে আপনার সকল দায়িত্ব আমার। আমি চেষ্টা করব অহর্নিশ আপনার পাশে থাকার, সবকিছু থেকে আপনাকে রক্ষা করার। পুনরায় ফিরে গিয়ে ঘরের লাইট বন্ধ করে দিল প্রলয়। এরপর ভূমির আশেপাশে শুয়ে পড়লো। মনে কিছুটা অস্বস্তি অশান্তি নিয়ে নিদ্রাকে আমন্ত্রণ জানালো। তাদের তখন শেষ প্রহর। তুমি চাইলেই আমাকে নিজের কাছে আটকে রাখতে পারতে আম্মা, কিন্তু তুমি তো তা করনি। আমাকে নিজের থেকে বহু দূরে ছুঁড়ে ফেলেছো তুমি। আমি তোমায় একটু ভালোবাসি না আম্মা। চোখের সামনে মেয়েটা আধারে মিলিয়ে যাচ্ছে, চেয়েও কিছু করতে পারছে না মহুয়া। ঘুমের ঘোরে ভূমি বলে চেঁচিয়ে উঠলেন তিনি। কাতর চিৎকারে ধরপড় করে উঠে বসলো ইরা। বহু কষ্টে একটু ঘুমিয়েছিলেন। ঘুমের শূন্যতা পূরণ করতে মহুয়াকে নিজের ঘরে রেখেছিল ইরা। ঘরের বাতি জ্বলতে দেখতে পেল অপর পাশে বসে সামনে কেঁদে যাচ্ছেন মহুয়া। ওনাকে এভাবে কাঁদতে দেখে ইরা অবাক হলো বইকি। মহুয়ার হাতের পিঠে হাত স্পর্শ করে শুধালো, কি হয়েছে আন্টি? খারাপ কোনো স্বপ্ন দেখেছো? তুমি আমার থেকে অনেকটা দূরে সরে গেছো। এই বলে পুনশ্চ কাঁদতে শুরু করলেন। ইরা সান্ত্বনা দিয়ে বলল, ভূমি যদি জানে তুমি এভাবে খাওয়া ঘুম ছেড়ে সারাক্ষণ কাঁদছো, তাহলে তাহলে কি ও ভালো থাকবে? কান্না থেমে গেল মহুয়ার। এক দৃষ্টে তাকিয়ে রইলেন ইরার মুখ পানে। ইরা আবারও বলল, মেয়েকে সুখী দেখতে চাও, এটাই তো তোমার একমাত্র চাওয়া, তাই না আন্টি? অশ্রুসিক্ত নেত্রে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন মহুয়া। মাথা উপর নিচ ঝাঁকিয়ে ইরার কথার উত্তর দিল, হ্যাঁ। তাহলে তোমাকে আগে ভালো থাকতে হবে। এখন ঘুমিয়ে পড়ো। কাল আমি ভিডিও কলে ভূমির সঙ্গে কথা বলিয়ে দেব, ভূমিকে দেখতে পারবে তুমি। তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন মহুয়া। ইরার কথা মতো শুয়ে পড়লেন। আর কাঁদবেন না তিনি। ইরা তো বলেছেন কাল ভূমির সঙ্গে কথা বলিয়ে দিবে। ছুতে না পারুক, মেয়েটাকে তো চোখের দেখা দেখতে পারবেন। ঘরের বাতি বন্ধ করে দিল ইরা। এসে শুয়ে পড়লো মহুয়ার পাশে। চোখ বন্ধ করে রেখেছেন মহুয়া। ইরা ওনার মাথায় হাত বুলিয়ে দিল। মনে মনে ভাবলো প্রত্যেকটা মেয়েকে একদিন স্বামীর ঘরে যেতে হয়। এভাবে প্রত্যেকটা মায়ের বুক হাহাকার নামে। সে মেয়েটাকে অন্যের ঘর সংসার আঁকড়ে ধরতে হয়। সেই অন্যের সংসারটা একদিন নিজের হয়ে যায়। বড্ড শখে, বড্ড ভালোবাসার। উৎকণ্ঠিত অহরাত্র কেটে গিয়েছে। নবদ্বীপ তীত সূর্যের কিরণ সর্বত্র আচ্ছাদিত। তেজস্বী সোনালিকা রোদ উকি দিচ্ছে জানালার দুয়ার বেদ করে। মৃদু মন্দাসনের কারণে সফেদ রঙ পর্দার শূন্যে বিচরণ করছে। ঘুম হালকা হয়ে এসেছে ভূমির। আধ বোঝা চোখে আর মরা ভেঙে উঠে বসলো বিছানাতে। পুরো ঘরময় চোখ বুলালো, সবকিছু অচেনা মনে হলো। পরক্ষণে মনে পড়লো সে তো আর গ্রামে নেই, চলে এসেছে বহু দূরে। বিষণ্ণ মনা হয়ে বিছানায় ছেড়ে নামলো। পুরো ঘর জুড়ে নীরবতা বিরাজ করছে। কাল বিকাল থেকে একই শাড়ি, এখনো বেশ অস্বস্তি হচ্ছে। শাড়িতে অভ্যস্ত নয় সে। গা কেমন কুটকুট করছে। সোফার কাছে প্রলয়ের লাকে রাখা ভূমি সেদিকটাতেই গেল। চেন খুলে নিজের জন্য জামা কাপড় বের করলো। ইরা কাল সঙ্গে করে জামা কাপড় পাঠিয়ে দিয়েছিল। বেছে বেছে লাল রঙা থ্রি পিসটাই বের করলো সে। খুঁড়িয়ে ওয়াশরুমের কাছে গেল। পায়ের ব্যথায় এখনো অল্প স্বল্প রয়েছে, তবে সমস্ত দুর্বলতা কেটে গিয়েছে। অতিরিক্ত ঘুমের কারণে ফজরের নামাজটাও আদায় করা হয়নি।
ওয়াশরুম থেকে গোসল করে বেরিয়েছিল ভূমি। তোয়ালে দিয়ে মাথা পেঁচিয়ে রাখা, হাতে থাকা ভেজা কাপড়গুলো ঘরের সংলগ্ন থাকা বারান্দায় গিয়ে মেলে দিয়ে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে খুলে ভেজা চুল মুছতে শুরু করলো। এরই মাঝে প্রবেশ করলো পূর্ণতা, পুষ্পিতা আর ফিরোজা। ভূমিকে দেখে মিষ্টি করে হাসলেন ফিরোজা, স্নিগ্ধ স্বরে শুধালেন, উঠে পড়ছো? আঁকি পড়ল, ঝাপটালো ভূমি। তিনজনই এগিয়ে গেল। পূর্ণতা পুষ্পিতা ইতিমধ্যেই বিছানায় বসে পড়েছে। ফিরোজা বললেন, আমি হচ্ছি পোলায়ের চাচিমা, আজ থেকে তোমারও চাচিমা। আর ওরা হচ্ছে পূর্ণতা ও পুষ্পিতা, ও যমজ বোন, তোমার রায়বাগিনী ননদিনী। শেষোক্তটি মজার ছলেই বললেন ফিরোজা। ভূমি মেয়ে দুটোর দিকে তাকিয়ে রয়েছে। দুজনের মুখশ্রীতে অমিল রয়েছে অল্প স্বল্প, তবে বেশিরভাগই মেয়েরই। চাচিমা তুমি যাও, আমরা ভাবি মনের সঙ্গে আছি। ফিরোজা চলে যেতে পুষ্পিতা গিয়ে বিছানায় সোজা হয়ে বসে বলল, তোমাকে আমার বেশ ভালো লেগেছে। মা শুধু শুধু রেগে আছে। তুমি চিন্তা করো না, মা এমনই, বড় ভাইয়াকে খুব ভালোবাসেন। কাউকে না জানিয়ে হুট করে বিয়েটা হয়ে গেল তো, তাই রাগ করে আছে। ভূমি খুব মনোযোগ দিয়ে পূর্ণতার কথা শুনলো। এবার পুষ্পিতা বলল, তবে মা খুব বেশি দিন রাগ চেপে রাখতে পারেন না। তুমি দেখো, তোমাকেও ভীষণ ভালোবাসবে। পূর্ণতা দৌড়ে গিয়ে নিজের ঘর থেকে হেয়ার ড্রায়ার নিয়ে এলো। ভূমির ভেজা কেশ গুচ্ছ হতে টপ টপ করে পানি ঝরছে। পুষ্পতা হা করে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে যেন কখনো ঘন দীঘল কেশ কখনো দেখেনি। পুষ্পিতার মাথা চাটি মেরে বসলো পূর্ণতা। কিছুটা ব্যথা পেল বই কি, ঝাঁঝালো স্বরে ধমকে উঠলো। দুটোর কাণ্ড কারখানায় হাসি পেলেও প্রকাশ করলো না ভূমি। পূর্ণতা হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে ব্যস্ত হয়ে পড়লো। ভেজা চুল শুকিয়ে যেতেই বিনুনিও গেঁথে দিল। এরপর ওনা দিয়ে মাথার ঘুমটা টেনে ভূমিকে নিয়ে চলে গেল নিচে। সকলের প্লেটে খাবার বেড়ে দিয়ে সবাই স্বামীর পাশে বসেছেন। মাধুরী পূর্ণতা পুষ্পিতার সঙ্গে ভূমিকে আসতে দেখে তিনি বললেন, এই মেয়েটা এখানে কি করছে? এই মেয়েটা কি এখন এখানে বসে খাবে নাকি? ফিরোজা, তুই ওর খাবার ঘরে দিয়ে আসতে পারলি না? বারবার এই মেয়েটা কেন করছো মা? ওর একটা সুন্দর নাম আছে, ওকে ওর নামেই ডাকবে। এই মেয়ে এখানে বসে খেলে আমি খাবো না? তাহলে আমি স্ত্রী নিয়ে আমি বাইরে থেকে কি আসতে বাধ্য হব? শুধু স্ত্রীর কথা ভাবলেই তো চলবে না, মায়ের অসুবিধে তো আমাকে দেখতে হবে, তাই না? এতক্ষণ সবটাই পর্যবেক্ষণ করলেন মোর্শেদ শিকদার। বাবা হিসেবে তিনি যদি সবটা বিনা বাক্যে মেনে নিতে পারেন, তাহলে মা হিসেবে মাধুরী কেন পারবেন না? মাধুরীর রাগ করে এভাবে কথা বলার যথার্থ কারণ রয়েছে, তবুও অযৌক্তিক মনে হলো ওনার। মোর্শেদ শিকদার বললেন, সত্যি মেনে নেওয়া চেষ্টা করো মাধুরী, যা হবার হয়ে গিয়েছে। সবই শুনেছি আমি, বিচার বুদ্ধি আমারও আছে। বাহিরে তোমার ছেলে দেশে মানুষের সেবা করছে, আর তুমি কিনা বাড়িতে কারো ওপর অবিচার করছো। স্বামীর কথায় মুখটা থমথমে হয়ে গেল মাধুরীর। উচিত কথা সহ্য হলো না যেন। আধার নেমে এসেছে পুরো মুখে। চুপ করে বসে রইলেন স্বামীর পাশে। আর একটা কথা বলার সাহস পেলেন না তিনি। মুখ টিপে হাসল পূর্ণতা পুষ্পিতা। বড় বড় চোখে শাসানো দৃষ্টিতে তাকালেন দুটোর দিকে। মায়ের চোখ রাঙানো দেখে হাসি বন্ধ হয়ে গেল পূর্ণতা পুষ্পিতার। দুজনেই খাওয়ার মনোযোগী হলো। গোলায় উঠে দাঁড়ালো। নিজের পাশের চেয়ারটা কিছুটা সরিয়ে বসার জন্য ইশারা করলো। প্রলয়ের ইশারা বুঝতে পেরে ভূমি বসলো। প্লেটে করে দুটো স্যান্ডউইচ, একটা ডিম আর এক গ্লাস দুধ এগিয়ে দিল ভূমির দিকে। মোবাইলে সময় দেখে প্রলয় বলল, লেটস ফিনিশ। মুখে কিছু বললো না ভূমি। প্রলয় আবারও বলল, সবগুলো খাবার খাবে। প্রলয়ের মুখে তুমি সম্বোধন শুনে অন্তঃকরণ কেঁপে উঠলো। অজানা অনুভূতিতে ব্যাকুল হয়ে উঠলো হৃদয়। চুপটি করে খেতে শুরু করলো ভূমি। খাবার টেবিলে পিনপতন নীরবতা। মোর্শেদ শিকদার আর মেহরাব শিকদার নিজেদের ঘরে চলে গিয়েছেন। সময় গড়াচ্ছে, ওনাদেরও কাজে বের হতে হবে। এদিকে অর্পণের খাওয়া শেষ। সে প্রলয়কে বলল, ভাই আমাকে হসপিটাল যেতে হবে। মুখে খাবার নিয়ে প্রলয় বলল, জানি, অল দ্য বেস্ট। এই নতুন কিছুটা, ডাক্তার হয়েছিস, হসপিটালে তো জয়েন করতেই হবে। থতমত খেয়ে গেল অর্পণ। শব্দ করে হেসে উঠল পূর্ণতা পুষ্পিতা। এক পলক সবার দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেললো ভূমি। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অর্পণের অস্বস্তি হতে পারে বলে মনে হলো তার। পুষ্পিতা বলল, ছোট ভাইয়া, তুমি তো বড় ভাইয়ার কাছ থেকে পাত্তা পেলে না। আর এক দণ্ড বসলো না অর্পণ।
টিস্যু দিয়ে হাত মুছে নিজের ঘরে চলে গেল। হসপিটালে যেতে হবে তাকে। আজই হসপিটালে তার প্রথম দিন। কাল রাতে মেহরাব শিকদার বলে দিয়েছিলেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার আগে দেওয়া হয়েছিল। মেহরাব শিকদারও সেই একই হসপিটালে কর্মরত। খুব কম সময়ে তিনি সাফল্য অর্জন করতে পেরেছেন এই হসপিটাল থেকে। খাবার পর্ব চুকিয়ে প্রলয় বলল, পূর্ণ পুষ্প। পূর্ণদা পুষ্পিতা একই সঙ্গে বলে উঠল, জি বড় ভাইয়া। খাওয়া শেষ হলে তোদের ভাবি মনেকে ঘরে নিয়ে আসবে। বেশ কিছুক্ষণ পর ভূমি ঘরে এলো। ড্রেসিং টেবিলের সামনে প্রলয় দাঁড়িয়ে। মেয়েদিন দীর্ঘ দেহাবয়ব, গায়ে শুভ্র শার্ট জড়ানো, হাতা কোণে অব্দি গুটিয়ে রাখা, হেয়ার ব্রাশ দিয়ে চুল সেট করে নিল প্রলয়। আয়নায় নিজের প্রতিবিম্ব লক্ষ্য করে চশমা ঠিক করলো। এরই মাঝে ধীর পায়ে ঘরে প্রবেশ করলো ভূমি। কিংকর্তব্য বিমূঢ় রমণী খুব ধীরেই বিছানার কাছে এলো। কি করা উচিত বুঝতে পারছে না যেন। প্রলয় নিজে থেকে অগ্রসর হলো ভূমির সমীপে। হাতে শীতল স্পর্শ অনুভব হতেই কেঁপে উঠলো যেন। হাতের মুঠোয় প্রলয়ের ঘড়ি। তাকে কেন দেওয়া হয়েছে তা বুঝতে পারলো না। প্রলয় হাতটা বাড়িয়ে বলল, ঘড়িটা পরিয়ে দাও। বিনা বাক্য ব্যয়ে ঘড়িটা পরিয়ে দিল ভূমি। তবে মনে মনে ভাবলো, ঘড়িটা তো নিজেও পরে নিতে পারতেন, আমাকে দিয়ে কেন পড়ালেন? তৈরি হয়ে প্রলয় বলল, আমার আসতে দেরি হবে। আকবারই কোনো কাজ করতে যাও না। মা এখনো খেপে আছেন। দরকার হলে ওর নিজেই তোমাকে ডেকে নেবেন। কোমল স্বরে ভূমি বলল, জি। পরবর্তীতে প্রলয় আর কিছু বলল না। চার্জে বসানো ফোনটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মায়ের ঘরে গিয়ে বিদায় নিয়ে মালাঞ্চি নীল হতে বের হলো সে। নিজের গাড়ি নিয়ে বেরিয়েছে। বাহিরে গেলে প্রলয় কখনো ড্রাইভার নিয়ে যায় না। নিজে ড্রাইভ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে। মেজাজ খিটখিটে হয়ে রয়েছে মাধুরীর। চোখে মুখে এখনো আধার নেমে রয়েছে। খাবার টেবিলে তার স্বামীর কথা একটু পছন্দ হয়নি ওনার। কই স্ত্রীর পক্ষ নিয়ে কথা বলবেন তা না করে পরের বাড়ির মেয়ে পক্ষ নিয়ে কথা বলছেন। মোর্শেদ শিকদারের দিকে অফিস ব্যাগটা এগিয়ে দিয়ে বললেন, খাবার টেবিলে তুমি কাজটা ঠিক করলে না। ব্যাগটা নিয়ে মোর্শেদ শিকদার বললেন, কোন কাজটা? তুমি আমার পক্ষ না নিয়ে ওই মেয়েটার পক্ষে কথা বলছো। তুমি যদি সন্তানকে ক্ষমা করে না দাও, সন্তানকে বুকে টেনে না নাও, তাহলে কে নেবে? আমি জানি আমার রূপ মাধুরী এতটাও নির্দয়া নয়। এখন হয়তো রাগের মাথায় অনেক কিছু বলবো, কিন্তু একটা সময় গিয়ে তুমিও সবটা মেনে নেওয়ার চেষ্টা করবে। ওই মেয়েকে আমি কোনোদিনও মেনে নিব না। মোর্শেদ শিকদার মুখে কিছু না বললেও নিঃশব্দে হাসলেন। স্ত্রীকে তিনি খুব ভালো করে চেনেন। ভূমিকে মেনে নিতে খুব বেশি সময় লাগবে না। রাগ পড়ে গেলেই সব আবার স্বাভাবিক হয়ে যাবে। মাধুরী গিয়ে আলমারি খুললেন। লকারে তালাবদ্ধ করে রাখা একটা মাঝারি দেখতে কাঠের বক্স বের করলেন তিনি। আলমারি আটকে বিছানায় নিয়ে গিয়ে রাখলেন বক্সখানা। বহু বছরের যত্নে রাখা অলংকারগুলো বের করে রাখলেন বিছানার ওপর। এক জোড়া কঙ্কন বের করে দেখতে লাগলেন। উনি ছিলেন শিকদার বাড়ির বড় বউ। বিয়ের দিনে এই কঙ্কন জোড়া ওনার শাশুড়ি পরিয়ে দিয়েছিলেন। বংশীয় পরম্পরায় এই কঙ্কন জোড়া বাড়ির বড় বউয়ের হাতেই শোভা পায়। সেক্ষেত্রে মাধুরীর পর এই কঙ্কন জোড়ার হকদার প্রলয় বউ অর্থাৎ ভূমি। হঠাৎ গহনা বের করছো কেন? আমার ছেলে যে বিয়ে করেছে এটা কি পাড়াপড়শির জানতে বাকি আছে নাকি? তারা যদি তোমার ছেলের বউকে দেখতে আসে তখন কি এভাবেই ছেলের বউকে দেখাবে নাকি? একবারও নিঃশব্দে হাসলেন মোর্শেদ শিকদার। মুখ ফুটে শুধু একটা কথাই বললেন, আমরা ছেলের বিয়ে করে বউ এনেছে, সে বুঝি আমার কেউ না? আমার হয়েছে যত জ্বালা। হাতের তালুতে রাখা কঙ্কন জোড়া বক্সতে ভরে নিলেন মাধুরী। অবিলম্বে বক্সখানা নিয়ে বেরিয়ে গেলেন তিনি। নিচতলা থেকে সোজা দ্বিতীয় তলায় চলে গেলেন। ওপর তলায় ছেলে আর মেয়েদের আলাদা আলাদা কামরা। পূর্ণতা পুষ্পিতা ছোটবেলা থেকে একসঙ্গে থাকে অভ্যস্ত। প্রলয়ের ঘরের সামনে এসে ভদ্রতার খাতিরে কড়া নাড়লেন মাধুরী। ভূমি তখন বিছানায় চুপটি করে বসে ওনার আঁচলে হাতের আঙুল পেঁচাচ্ছিল। এমন সময় বড় বড় পা ফেলে মাধুরী ঘরের ভেতর প্রবেশ করলেন। ওনাকে দেখা মাত্র উঠে দাঁড়ালো ভূমি। তিনি এগিয়ে গেলেন বিছানার কাছে। বসো, দাঁড়াতে হবে না। মাধুরী এসে বিছানায় না বসে অবধি ভূমি দাঁড়িয়ে রইল। এভাবে গুরুজনদের সামনে বসে থাকা মানে বেয়াদবি। আম্মা শিখিয়েছিলেন। আবারও গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করলেন মাধুরী। গম্ভীর স্বরে শুধালেন, তা তোমার পুরো নাম কি? ওয়াজিহা মেহরাব ভূমি। তোমার বাবা মায়ের নাম? আমার বাবা নেই, আমার নাম মহুয়া। সারাটা জীবন খুব কষ্টে আমায় মানুষ করেছেন। শিথিল হলেন মাধুরী। কিছুটা নরম স্বরে বললেন,
দাঁড়িয়ে থাকতে হবে না, বসো। মাধুরীর কথা অনুযায়ী ভূমি বসে পড়লো বিছানায়। এবার কিছুটা ব্যঙ্গোক্তি করে বললেন, দুদণ্ড কথা বলছি বলে ভেবো না আমি তোমাকে মেনে নিয়েছি। আমি মোটেও তোমাকে মেনে নেইনি। ভূমি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলো। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখেও কিছু বললেন না। মাধুরী কঙ্কন জোড়া ভূমির হাতে পরিয়ে দিলেন, সেই সঙ্গে কানে, নাকে আর গলায় একটা চিকন চেন পরিয়ে দিলেন। এক অন্যরকম দীপ্তি ছড়াচ্ছে। এবার দেখে মনে হচ্ছে নতুন বউ। এই খবর হয়তো পাড়াপড়শির জানতে আর বাকি নেই। ওরা হুমড়ি খেয়ে এলো বলে আমাদের পরিবারের একটা মান সম্মান আছে। যা বলবে বুঝে শুনে বলবে। এর প্রতিক্রিয়া যেন আমার ছেলের রাজনীতি ক্যারিয়ারে না পড়ে। আর হ্যাঁ, সব সময় এগুলো পড়ে থাকবে। আমি না মানলেও শিকদার বাড়ির বউ তুমি। ঘাড় কাত করে সায় জানালো ভূমি। মাধুরী যেভাবে এসেছিলেন আবার ঠিক সেভাবে চলে গেলেন। যাওয়ার আগে ঘরের দরজা ভালো করে চাপিয়ে দিয়ে গেলেন। বিকালে রান্নাঘরে তাড়াহুড়ো করে কাজ করছে সাবিনা। চাপটা একটু বেশি, তার উপর বিনা বিনবুলায় মেহমান হিসেবে হাজির হয়েছে পাড়াপড়শিরা। হাতে হাতে সাহায্য করছেন মাধুরী। ফিরোজা গিয়েছেন প্রলয়ের ঘরে। প্রথম ভালো একটা শাড়ি পরিয়ে তৈরি করে দিলেন ভূমিকে। এরপর নিজের সঙ্গে করে ভূমিকে নিয়ে এলেন বৈঠকখানায়। মাধুরী এসে বসলেন ছেলের বউয়ের পাশে। না জানি কখন কি উল্টাপাল্টা প্রশ্ন করে বসেন অন্যরা। টি টেবিলের ওপর নাস্তা মিষ্টি দেওয়া হয়েছে। একজন জিজ্ঞাসা করে উঠলেন, তা বৌমা তোমার নাম কি? বাড়িতে কে কে আছে? একসঙ্গে এত প্রশ্ন কিছুটা ঘাবড়ে গেল ভূমি। মাধুরী আর ফিরোজাও এখানে বসে রয়েছে। ভূমি বলল, ওয়াজিহা মেহরাব ভূমি, শুধু আম্মা আছেন আমার। মাধুরী কথাটা কাটানোর জন্য বললেন, ওনাদের নাস্তা গুলো এগিয়ে দাও। ভূমি মিষ্টির প্লেটগুলো এগিয়ে দিল সকলের হাতে হাতে। প্রতিবেশী লিপি ভাবি বললেন, ছেলের বিয়ে নিয়ে একটু বেশি তাড়াহুড়ো করে ফেললে মাধুরী। আমার মেয়ে কি এই মেয়ের থেকে কম সুন্দরী ছিল? আর একজন বললেন, বউ তো দেখতে শুনতে ভালোই, তা ছেলের জন্য এমন পরি কোথা থেকে আনলে মধুরী? অনেক খুঁজে বের করেছি। এমন হিরে, যেমন রূপ তার তেমনই গুণ। আমার প্রলয়ের যোগ্য জীবন সঙ্গী। অনিচ্ছা সত্ত্বেও মান সম্মান বাঁচাতে কিছুটা মিথ্যে বলতে হলো বই কি। ভূমি মাথা নিচু করে রইল। পাশের বাড়ির তনিমা ভাবি বললেন, কত মেয়ের ছবি দেখাইলাম তোমাকে, এখন তো কাউকে পছন্দ না। বেছে বেছে গ্রামের ছেলেকেই বিয়ে করিয়ে আনলে। আর ছেলের বিয়েতে এত তাড়াহুড়া কেন? ভূমির কাঁধে হাত রেখে মাধুরী বললেন, এমন সুন্দরী মেয়ে কি আর হাতছাড়া করা যায়? তবে তোমরা চিন্তা করো না, আসছে 14ই ফেব্রুয়ারি বেশ বড় করে রিসেপশনের আয়োজন করা হবে। একটু থেমে মাধুরী গলা ঝুড়ে সাবিনাকে ডাকলেন। পরপরই সাবিনা ট্রেতে করে আরো নাস্তার কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো। সবাইকে হাতে হাতে নাস্তার কোল্ড ড্রিঙ্কস এগিয়ে দিল সাবিনা। এরপর আবারও রান্নাঘরে ছুটে গেল মাধুরী। বললেন, বৌমা তুমি ঘরে যাও। পূর্ণতা, পুষ্পিতা, তোদের ভাবিমণিকে ঘরে নিয়ে যা। মাধুরীর মুখে বৌমা ডাকটা শুনে আখিদায় অশ্রুপ্লাবিত হলো। মিথ্যে হলেও ডাকটা ভীষণ আদুরে, স্নেহ মাখা ছিল। পূর্ণতা পুষ্পিতা নিয়ে যেতে এলো ভূমিকে। বিস্তীর্ণ অম্বর জুড়ে রক্ত জবার ন্যায় বিচরণ। নীলিমা ম্লান করেছে একটু একটু করে। অলিগলি সোডিয়াম বাতিগুলো একটা একটা করে জ্বলে উঠছে। অদূরে মসজিদে আজানের মধুর ধ্বনি ভেসে আসছে। মাথার ওড়না জড়িয়ে বারান্দা থেকে ঘরে ফিরে এলো ভূমি। পাড়াপড়শিরা চলে গিয়েছে, আধা ঘন্টা হবে হয়তো। ঘরে সেই শাড়িখানা পাল্টে নিয়েছিল সে। শাড়িতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না সে। এতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে গোধূলি লগ্ন উপভোগ করছিল। ভূমি ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। অজু করে মাগরিবের নামাজ আদায় করে নেবে। সেই সকাল থেকে এই কামরার চার দেয়ালের মাঝে বন্দী হয়ে রয়েছে। ভালো লাগছে না তার। কেউ তাকে কোনো কাজের জন্যও ডাকছে না। একটু কাজের মাঝে থাকলেও তো কিছুটা ভালো লাগবে। নামাজ আদায় করে চুলে বিনুনি গেঁথে নিল ভূমি। এরপর মাথায় ওড়না ঘোমটা টেনে ঘর থেকে বেরিয়ে এলো। রান্নাঘরের দিকে অগ্রসর হতে দেখতে পেল সদর দরজা পেরিয়ে অর্পণ আসছে। হসপিটাল থেকে ফিরেছে বোধহয়। কাল তো ওনার ফোন থেকে আম্মার সঙ্গে কথা হয়েছিল। আজও যদি একটু কথা বলতে পারতো, মনে মনে ভাবতে শুরু করলো ভূমি। অর্পণের সামনে এসে দাঁড়িয়ে পড়লো সে। কিছুটা আমতা আমতা করেই বলল, ভাই আমাকে একটু আম্মার সঙ্গে কথা বলিয়ে দিবেন? অর্পণ অকপটে জবাব দিল, একটু অপেক্ষা করুন, আমি ফ্রেশ হয়ে আসছি। ভূমি সায়ন জানতে অর্পণ সিঁড়ি ভেঙে তার ঘরে চলে গেল। ভূমি রান্নাঘরে গেল। তাকে রান্নাঘরে দেখে ফিরোজা বলল, এ কি, তুমি রান্নাঘরে আসতে গেলে কেন?
তোমার গায়ে তো এখনো ব্যথা হয়ে রয়েছে। সারাক্ষণ ঘরে বসে থাকতে ভালো লাগছে না চাচিমা, আমি একটু হেল্প করি। গাল এলিয়ে হাসলেন ফিরোজা, প্রত্যুত্তর করলেন না তিনি। ভূমির হাতে 3টে নুডলসের বাটি এগিয়ে দিয়ে বললেন, পূর্ণতা পুষ্পিতা পড়তে বসেছে, 2টো বাটি ওদের দুজনের জন্য আর একটা তোমার। এখন আপাতত তোমার এটাই কাজ। ভূমি নুডলসের দিকে তাকালো একবার। মেলায় গিয়ে খেয়েছিল, খেতে খুব একটা ভালো লাগেনি। এরপর অবশ্য আম্মা কয়েকবার বাজার থেকে নুডলসের প্যাকেট এনে দিয়েছিলেন, নিজে রান্না করাও শিখেছিলেন। খেতে বেশ সুস্বাদু ছিল। ভূমি ট্রেখানা হাতে নিয়ে নিল। ফিরোজা বললেন, পূর্ণ পুষ্পর বয়স গড়টা চেনো তো? জি। আচ্ছা যাও। ভূমি ধীর পায়ে যেভাবে এসেছিল আবার সেভাবে সিঁড়ি ভেঙে দোতলায় চলে গেল। অর্পণের পাশের ঘরটা, ওরা 2 বোন থাকে। ভূমি গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসবো। পড়তে বসেছিল পূর্ণতা পুষ্পিতা। ভূমির গলার স্বর পেতেই তাড়াতাড়ি করে দরজা খুলে দিল পুষ্পিতা। বইয়ের দিক থেকে মুখ তুলে তাকালো পূর্ণতা। ভূমিকে পেয়ে খুশি হয়ে গেল দুটোতে। পুষ্পিতা বলল, আরে ভাবিমণি, ঘরে এসো। পুষ্পিতা ট্রেটা নিজের হাতে নিয়ে নিল। ভূমি ঘরের ভেতর প্রবেশ করলো। ঘরটা বেশ খোলামেলা। পূর্ণতা বই রেখে দিয়ে উঠে দাঁড়ালো। ভূমিকে নিয়ে গিয়ে বসালো বিছানাতে। ওরা 2 বোনে বিছানায় বসলো। পূর্ণতা একটা বাটি এগিয়ে দিয়ে ভূমির দিকে মুচকি হেসে নুডলসের বাটিটা নিল ভূমি। বাকি 2টো বাটি ওরা 2 বোন ভাগাভাগি করে নিয়েছে। গোসল করে বের হয়েছে অর্পণ। হুট করে মনে পড়লো ভূমি তার মায়ের সঙ্গে কথা বলতে চেয়েছিল। গোসল করতে ঢুকে বেমালুম ভুলে গিয়েছিল সে। না জানি মেয়েটা কি ভাবছে। তাড়াতাড়ি করে ওয়ার্ড্রপ থেকে টি-শার্ট বের করে পরে ফেললো। এরপর বিছানার উপর থেকে ফোনটা হাতে নিল। ঘর থেকে বেরিয়ে প্রলয়ের ঘরের দরজার সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে থেকে ইরার নাম্বারে ডায়াল করলো। কেউ কল তুললো না। দরজা কড়া নাড়তে ওপাশ থেকে কারো সাড়া মিলল না। অর্পণ নিচে রান্নাঘরের দিকে গেল। না, এখানেও নেই। সে তার মাকে জিজ্ঞাসা করলো। উনি কোথায় মা? বুঝতে পারলেন না ফিরোজা। কাজ থামিয়ে দিয়ে বললেন, কি বললি? বুঝিনি আমি। ভূমি কোথায়? ও তো পূর্ণ পুষ্পর ঘরে। আর কিছু বললো না অর্পণ। পূর্ণপুষ্প ঘরের দিকে অগ্রসর হলো। এদিকে ইরা কল ব্যাক করেছে অর্পণের নাম্বারে। কল রিসিভ করতে ওপাশ থেকে ইরার কণ্ঠস্বর কর্ণগোচর হলো। ইরা বলছে, কি ব্যাপার, আজ নিজে থেকে কল করেছেন? আমার বইয়ে গিয়েছে তোমার সাথে কথা বলার। তাহলে কল কেটে দিই? এই না। এই তো বললেন আপনার বয়ে গিয়েছে। কোন রকম ভনিতা ছাড়াই অর্পণ জিজ্ঞাসা করলো, মোহু আন্টি আছেন সামনে? হ্যাঁ, আন্টি এখন রান্নাঘরে। একটু দেওয়া যাবে? হ্যাঁ দিচ্ছি। এতক্ষণ পূর্ণপুষ্পের ঘরের সামনে চলে এসেছে। বাহির থেকে ডাকতেই পূর্ণতা দরজা খুলে দিল। দাঁড়ালো। অর্পণ ঘরে প্রবেশ করে ভূমির দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, মোহু আন্টির সঙ্গে কথা বলুন। ফোনটা নিয়ে নিল ভূমি। অর্পণ এতক্ষণে চলে গিয়েছে। ফোন কানে ধরে শুধালো, কেমন আছো আম্মা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই ভালো আছিস তো? জামাই কেমন আছে? বাড়ির সকলে ভালো তো? হ্যাঁ আম্মা, সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার তোমায় খুব মনে পড়ছে আম্মা, খুব দেখতে ইচ্ছে করছে। আঁচল টেনে চোখের পানি মুছে নিলেন মহুয়া। এদিকে অশ্রু প্লাবিত হয়েছে ভূমির অক্ষিকটরে। যে কোনো সময় উষ্ণ অশ্রুকণা গড়িয়ে পড়তে পারে। মেয়ে দুটোর সামনে কিছুতেই কাঁদবে না সে। আড়ালেই চোখের জল মুছে ফেললো ভূমি। ওপাশ থেকে মহুয়া বললেন, সময় করে জামাইকে নিয়ে ঘুরে যাবে। আমাবস্যা বিদায় নিয়ে জ্যোৎস্না উকি দিয়েছে অন্তরিক্ষে। হাতে গোনা কয়েকটা তারাও উকি দিচ্ছে। গায়ের ওড়না জড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে ভূমি। প্রলয়ের আসার অপেক্ষা করছে সে। সবার হয়তো ঘুমিয়ে পড়েছে। তখন আম্মা পই পই করে বলেছিলেন কোনো কাজ দেখলে গুটিয়ে বসে না থাকতে, সকলের মন জুগিয়ে চলতে, স্বামী যতক্ষণ বাড়ি ফিরতে ততক্ষণ জেগে থাকতে। স্বামী স্ত্রী একই সঙ্গে খেলে নাকি ভালোবাসা বাড়ে। এই কথাটা শুনে কিছুটা লজ্জায় বোধ হয়েছিল তখন। সকালে তো দুজন একসঙ্গে নাস্তা করেছিল। আম্মার কথা মেনে রাতের খাবার খায়নি এখনো। গ্রামে থাকলে তো কত এতক্ষণে খেয়ে দিয়ে ঘুমিয়েই পড়তো। রাত অনেক হয়েছে, ঘুমও পাচ্ছে ভীষণ। এক টুকরো রূপলি চাঁদ নিজের আত্মশ্লাঘা ছড়াচ্ছে। মুক্ত হস্তে দান করছে নিজস্ব কিরণ। বারান্দায় দাঁড়িয়ে দেখতে পেল কালো রঙা গাড়িটা মালঞ্চি নিয়ে ফিরছে। বারান্দা থেকে প্রস্থান নিল ভূমি। ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। পায়ে ব্যথা নিয়ে সদর দরজার কাছে চলে গেল। হুট করে তার কি হয়েছে জানা নেই। সবকিছু যেন অজানা। সদর দরজা খুলে দিতেই প্রলয় বাড়ির ভেতর প্রবেশ করলো। ভূমিকে এই সময় দরজা খুলতে দেখে অবাক হলো ভীষণ।
হাতটাকে ঘড়িটা খুলতে খুলতে শুধালো। কি ব্যাপার, আজ এখনো জেগে আছে যে? ভূমি হাতে ওড়না পেঁচাতে পেঁচাতে বলল। ঘুম আসছিল না। চোখের চশমা ঠিক করে প্রলয় আবারও বলল। কিন্তু আমি যে দেখতে পাচ্ছি ঘুমে চোখ টুইটুম্বুর। ভূমি এবার বলল। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার খাবার বাড়ছি। রাতের খাবার খেয়েছো? এবার কথা কাটাবে কি করে সেটা তো ভাবতে শুরু করলো ভূমি। তাকে চুপ থাকতে দেখে প্রলয় বলল। খাওয়া হয়নি কেন? অকপটে জবাব দিল। তখন আমার খিদে ছিল না, আপনি হাত মুখ ধুয়ে আসুন। কিছু বলল না প্রলয়, দ্রুত পায়ে নিজের ঘরে চলে গেল। ভূমি রান্নাঘরে গিয়ে খাবার গরম করতে শুরু করলো। সাবিনা শিখিয়ে দিয়েছে কিভাবে গ্যাসের চুলা জ্বালাতে নেভাতে হয়, এখন বেশ ভালোই পারছে। রাতের জন্য রাখা খাবারগুলো গরম করে নিল। এই মাঝে গোসল সেরে নিয়েছে প্রলয়, আর ঝড়ের গতিতে গোসল করছে সে। পরনের টি শার্টটা ঠিক করতে করতেই নিচে নেমে এলো। চুলগুলো সদ্য ভেজা। ভূমি তখন খাবারগুলো টেবিলে রাখছিল। প্রলয় গিয়ে চেয়ার টেনে বসলো। তাকে দেখেই ভূমি বলল।